এক সময় ছিল যখন বড় বড় জমিদার বাড়িই ছিল গ্রামের আসল ক্ষমতা। সেই রকমই এক জমিদার বাড়ি ছিল দেবপুর গ্রামে। বাড়িটা বড়, দেয়াল উঁচু, ভেতরে অনেক লোক কাজ করত। কিন্তু এত বড় বাড়ির ভেতরে শান্তি খুব কমই থাকত, কারণ ক্ষমতা আর অহংকার একসাথে থাকলে নীরবতাও ভারী হয়ে যায়। এই বাড়িতেই কাজ করত এক দাসী, তার নাম ছিল মাধবী। বয়সে খুব বড় না, আবার খুব ছোটও না। গায়ে সাধারণ কাপড়, মুখে শান্ত ভাব। বাইরে থেকে দেখলে কেউ ভাবত না এই মেয়েটার ভেতরে এত বুদ্ধি লুকিয়ে আছে। মাধবী কাজ করত রান্নাঘরে, ঘর পরিষ্কার করত, অতিথিদের জল দিত। সে খুব কম কথা বলতো, যতটা দরকার তার বেশি না। জমিদার বাড়ির লোকেরা তাকে গুরুত্ব দিত না, তারা ভাবত দাসীর কাজ শুধু আদেশ মানা। কিন্তু মাধবী সব লক্ষ্য করত, কে কখন কি বলে, কে কাকে ঠকায়, কে কাকে ভয় দেখায়, সব তার চোখ এড়াত না। সে জানত এই বাড়ির ভেতরের আসল সমস্যা কোথায়। এই জমিদার বাড়ির মালিক ছিল রঘুনাথ বাবু। খুব ধনী, খুব গর্বিত। সে বিশ্বাস করত তার কথাই শেষ কথা। তার দুই ছেলে ছিল, দুজনেই ক্ষমতার লোভে অন্ধ। তারা বাবার কাকা আর জমির ভাগ নিয়ে সব সময় ঝগড়া করত। এই ঝগড়ার মাঝে বাড়ির লোকজন কষ্ট পেত। কাজের লোকদের মজুরি ঠিকমতো দিত না, অনেক সময় খাবারও কমে যেত। কিন্তু কেউ মুখ খুলত না। মাধবী এসব চুপচাপ দেখত। সে জানত সরাসরি কিছু বললে তার কাজ যাবে, তাই সে অপেক্ষা করত। একদিন জমিদার বাড়িতে বড় একটা ঘটনা ঘটল। রঘুনাথ বাবু অসুস্থ হয়ে পড়লেন, বিছানা থেকে উঠতে পারলেন না। তখন থেকেই দুই ছেলের ঝগড়া আরও বেড়ে গেল। কে জমির কাগজ রাখবে, কে হিসাব দেখবে, সব নিয়ে মারামারি শুরু হলো। বাড়ির পরিবেশ বিষাক্ত হয়ে উঠল। মাধবী তখন রান্নাঘরে কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করল। দুই ছেলেই বাবার সামনে আলাদা কথা বলে, আবার পিছনে আলাদা কাজ করে। কেউই বাবার ভালো চায় না, শুধু নিজের অংশ চায়। একদিন মাধবী খুব সাধারণ ভঙ্গিতে রঘুনাথ বাবুর ঘরে জল দিতে গেল। সে খুব নিচু গলায় বলল, শরীর কেমন লাগছে? রঘুনাথ বাবু দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, চোখ বন্ধ করলেই দুই ছেলের ঝগড়া শুনতে পাই। মাধবী আর কিছু বলল না, কিন্তু সেই দিন থেকেই সে খুব সূক্ষ্মভাবে কাজ শুরু করল। সে এক ছেলের সামনে অন্য ছেলের ভালো কাজের কথা বলতো, আবার অন্য ছেলের সামনে প্রথম জনের দায়িত্বের কথা বলতো। সে এমনভাবে কথা বলতো যেন এটা তার নিজের ভাবনা নয়, বরং ঘটনাচক্রে বলা কথা। ধীরে ধীরে দুই ছেলের মধ্যে সন্দেহের জায়গায় প্রতিযোগিতা আসতে শুরু করল। কে বাবার জন্য ভালো করবে, কে বাড়ি সামলাতে পারবে। এর মধ্যে মাধবী হিসাবের খাতায় ছোট ছোট পরিবর্তন করতে শুরু করল। ভুল না, বরং পরিষ্কার করে সাজানো। কে কোথায় কত খরচ করছে সব স্পষ্ট হতে লাগল। একদিন রঘুনাথ বাবু খাতা দেখতে চাইলেন। তিনি অবাক হয়ে গেলেন। এতদিন তিনি কখনো পরিষ্কার করে হিসাব দেখেননি। তিনি বুঝতে পারলেন তার দুই ছেলের মধ্যে পার্থক্য আছে। একজন শুধু নেয়, আর একজন কিছুটা হলেও সামলায়। এই উপলব্ধি জমিদারের চোখ খুলে দিল। রঘুনাথবাবু হঠাৎ ঘোষণা করলেন, যতদিন তিনি বেঁচে আছেন জমির ভাগ হবে না। যে বাড়ি সামলাতে পারবে তাকেই ধীরে ধীরে দায়িত্ব দেওয়া হবে। এই ঘোষণার পর ঝগড়া থামল। কাজের লোকদের মজুরি ঠিক হল। বাড়ির পরিবেশ শান্ত হতে লাগল। কেউ জানত না এই পরিবর্তনের পেছনে কার হাত। মাধবী আগের মতোই চুপচাপ কাজ করত। সে কোনো কৃতিত্ব নিত না, শুধু দেখত বাড়ির মানুষ একটু ভালোভাবে বাঁচছে। কিছুদিন পর রঘুনাথ বাবু মারা গেলেন। বাড়ির দায়িত্ব সেই ছেলের হাতে গেল যে সত্যিই কাজ জানত। সে মাধবীর দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে সবসময় এমন শান্তি থাকুক। মাধবী মাথা নুইয়ে কাজ করতে চলে গেল। গ্রামের লোকেরা পরে বলতো, ওই জমিদার বাড়িতে একসময় এক চালাক দাসী ছিল। সে কোনোদিন চিৎকার করেনি, কারো বিরুদ্ধে দাঁড়ায়নি, কিন্তু বুদ্ধি দিয়ে পুরো বাড়ির ভবিষ্যৎ বদলে দিয়েছিল। এইভাবেই চালাক দাসীর গল্প শেষ হয়, যেখানে শক্তি নয়, নীরব বুদ্ধি শেষ কথা বলে।